আমার মোবাইলে বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে। কথাই ছিল যে ৩ মাস পর দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে আমাকে ঘরে তুলবে। তারপর থেকেই মোবাইলেই আমার সংসার। সারাদিনেই মেসেঞ্জারে চ্যাট করে, রাতে ভিডিও কলে তার সঙ্গে আমার বেশ জমতো সংসার। প্রথম দিকে অনেক লজ্জা করতো, কিন্তু আস্তে আস্তে ওই আমার সব হয়ে যায়। কোথাও যাওয়ার আগে তাকে বলে যেতাম, সব সময় তাকে ছবি দিতে হতো, কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, আরও কত বায়না। আমার খুব ভালো লাগতো তার বায়নাগুলো। শ্বশুরবাড়ির লোকজনগুলো মাঝে মাঝে বেড়াতে আসতেন। আমার শাশুড়ি অনেক বয়স্ক, তিনি আমাকে দেখেই একজোড়া হাতের বালা ও একজোড়া কানের দুল উপহার দেন। বেশ আদর করতেন, ফোনে খোঁজ খবর রাখতেন। আমার আম্মুকে সবাই বলতো, তোমার মেয়ে অনেক ভাগ্যবতী যে এত সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছে। বিদেশে সেও দিন গুনতেছিল, আর এইদিকে আমিও দিন গুনতেছিলাম। সে কত কিছু কিনতো আমার জন্য, আর ছবি পাঠাতো। এই তো সেদিনও বিদেশে একটা নাইটি কিনে কি হাসি তার, আমি তো লজ্জায় শেষ। কিন্তু এত সুখের মাঝে যে নজর লাগবে কে জানতো। দেশে আসার কথা ছিল ৩ মাসের মাথায়, হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে যায়। নর্মাল জ্বর ঠান্ডা এসব ভেবে নির্দিষ্ট সময়ের ফ্লাইট বাতিল করে, এবং আমরাও চিন্তায় ছিলাম কি হলো। আমাকে সে বোঝাতো, টেনশন করো না, এমনিতেই জ্বর হয়েছে, কমে যাবে। রাতে মন খারাপ করে কাঁদতেছিলাম, কারণ এই দিনেই সে দেশে আসার কথা। তখন সে কল দিয়ে কত আদর করলো, কত কিছু বোঝালো। এত চিন্তা করছো কেন, আমি সামনের মাসেই আসব। আমি কিছুটা শান্ত হই, তারপর কত কিছু বলে দুজনে অনেক হাসলাম। সে রাতেই তাকে ফোনে রেখেই ঘুমে যায়, এবং সকালে কতবার কল দিলাম কিন্তু রিসিভ করলো না। একটু টেনশন লাগতেছিল, কি হলো কি। কোনোভাবেই তাকে ফোনে না পেয়ে তার রুমমেটকে ফোন দিলাম, সেও ধরেনি। টেনশনটা আরও বেড়ে যায়। আমি তো ফোন দিয়েই যাচ্ছি। তারপর আমার শাশুড়ি মাকে কল দিলাম, সে কিছু জানে নাকি, কিন্তু শাশুড়ি মা বলল তার সাথেও নাকি কথা হয়নি। আমার চিন্তা আরও বেড়ে গেল। আমি আবারও তার মোবাইলে কল দিলাম, এবং কলের পর কল দিয়েই যাচ্ছি, কিন্তু তার রুমমেট আমার কলটা রিসিভ করছে না। আমি সারাদিন পাগলের মতো তাকে কল দিলাম, তার রুমমেটকে কল দিলাম। সারাদিন ছটপট করার পর তার রুমমেট কল ব্যাক করলো, কান্না করতে করতে বলল, আমার স্বামী আর নেই। আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়, চিৎকার করে সেন্স হারায়। আমার ভাবি, আমার আম্মু দৌড়ে আসে। ফোনটা কানে নিয়েই তারা জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তার রুমমেট বলল, তার করোনা হয়েছিল গতকাল রাত, তার শ্বাসকষ্ট হচ্ছিল, জ্বরটা অসম্ভব বেড়ে উঠেছিল। হসপিটালে নিলে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু তখন অবস্থা খারাপ। ভোরবেলায় সেই মারা গিয়েছে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেন্স আসার পর আম্মু বলেন, কিচ্ছু হয়নি, টেনশন করিস না। কিন্তু সবার কান্না দেখে আমার বুঝতে আর বাকি রইল না, আমার স্বামী আর বেঁচে নেই। যে মানুষটা গত রাতেও আমার সাথে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিল, আর সেই মানুষটা আর বেঁচে নেই। এটা কিভাবে মানব? এত স্মৃতি, এত মায়া, অথচ মানুষটাকে আমি দেখিনি সামনে থেকে। আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। কাঁদতে কাঁদতে আমাকে স্যালাইন দেওয়া হয়। ৩ দিন পর বাড়ি ফিরি। কয়েকদিন পর আমার স্বামী দেশে আসলেন ঠিকই, কিন্তু পায়ে হেঁটে নয়, কফিনে করে। তার রুমমেট তার লাশটা নিয়ে দেশে আসে। সেদিন এয়ারপোর্টেই শ্বশুরবাড়ির সবাই সহ আমার বাড়ির সবাই গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে কয়েকদিনে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম যে ঠিকমতো দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এই দিনটা কত আনন্দের হওয়ার কথা ছিল, কিন্তু সবাই মিলে এয়ারপোর্ট থেকে হাসি মুখে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ফিরল লাশ হয়ে। আমার জন্য কিনে রাখা সব কিছু লাগেজ ভর্তি করে রেখেছিল। লাগেজটা যখন আমাকে পাঠানো হয়, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আবারও চিৎকার করে কান্না শুরু করে দিলাম। মানুষটা যে আর নেই, যে মানুষটা যেখানে নেই সেখানে তার ফেলে যাওয়া এত স্মৃতি দিয়ে আমি কি করব? বিয়ের শাড়ি, গহনা, দামি কসমেটিক্স, আরও সব কিছু। শত শত জমানো ভালোবাসা, লাগেজের এক কোণায় খুব গোপনে রাখা একটি নাইটি। এত কিছু আছে, অথচ আমার মানুষটাই তো নেই। স্বামী এত ভালো ছিলেন, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েও
সংসার করার ভাগ্যটা আমার হলো না। এটা একটা অভাগীর আপুর জীবন কাহিনী। কথায় আছে না, সুখ বেশি দিন কপালে সয় না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।